নমস্কার, আমি তপজা। আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। আর আজকে মাধ্যম পডকাস্টের এপিসোডে আমাদের অতিথি বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ। স্যার, আপনার কাছে আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে। আমার প্রথম প্রশ্ন, এই মুহূর্তে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক দুর্নীতি প্রসঙ্গ উঠে আসছে। ট্যাব দুর্নীতি, তারপরে রিসেন্টলি হচ্ছে লটারি দুর্নীতি। আমি ট্যাব দুর্নীতি প্রসঙ্গে পরে আসবো। প্রথমে যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এই লটারি দুর্নীতি, এখানে বিগত দুদিন ধরে ইডি হানা দিচ্ছে বিভিন্ন লটারি সংস্থার অফিসে। বলা হচ্ছে যে টিকিট বিক্রি হচ্ছে সেই টিকিটে নাকি খেলা হচ্ছে না, এবং টোটাল ফান্ডিংটাই চলে যাচ্ছে শাসক দলের একটি নির্দিষ্ট ফান্ডে। কিভাবে দেখছেন এই বিষয়টা? লটারি দুর্নীতিটাই কি আপকামিং দুর্নীতি বলে মনে হয় আপনার? না, আমার একটা শব্দ নিয়ে যথেষ্ট আপত্তি আছে। একাধিক নয়, অগুন্তি, মানে গোনার বাইরে। ওরকম কেউ যদি গোনা শুরু করে পশ্চিমবঙ্গে কত দুর্নীতি হয়েছে, আমার ধারণা তাকে ম্যাথামেটিক্সে পিএইচডি করতে হবে। পশ্চিমবঙ্গে এত বেশি দুর্নীতি হচ্ছে, তাই একাধিকটা ছোট শব্দ। মানে একটা দুটো তিনটে দুর্নীতি হলে আমরা বলি একাধিক দুর্নীতি। এটা হচ্ছে একদম অগুন্তি দুর্নীতি, যেখানে যেখানে হাত দাও সর্বত্র দুর্নীতি হয়েছে। সুতরাং এটা নতুন কোনো কথা নয়। এই দুর্নীতির সূত্রপাতটা একদম শুরু থেকেই। আমার একটা কথা এখন মনে আছে, একটা সময় তো আমরা সবাই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমেছিলাম। আমরা তখন আমাদের কেউ চিনতো না, আমরা রাস্তায় একজন অধ্যাপক হিসেবে, একজন সমাজ সচেতন মানুষ হিসেবে রাস্তায় নেমেছিলাম, কারণ সিপিএম যা করেছিল অন্যায় করেছিল। কিন্তু এরা ক্ষমতায় আসার পরেই বুঝে গিয়েছিলাম যে কিচ্ছু হয়নি, শুধু সিপিএম রংটা বদলে ফেলেছে। আরেকটা সিপিএম সরকার এসছে এবং রংটা বদলে ফেলেছে। একজনের কথা উল্লেখ করতেই হয়, তিনি পৃথিবীতে নেই, কিন্তু ওনার সঙ্গে আমার এমনি একটা মোটামুটি একটা সম্পর্ক ছিল। আমি খুবই শ্রদ্ধা করি ওনাকে, অধ্যাপক সুনন্দ সান্যাল। তিনিও অধ্যাপক, নিজে অধ্যাপনা করার সূত্রে তাকে চিনতাম। প্লাস সেই সময় সিপিএম বিরোধী আন্দোলনে একটা অন্যতম শিক্ষিত মুখ ছিলেন সুনন্দ সান্যাল। একটা টেলিভিশন চ্যানেলে, সম্ভবত ওটা 2013 সালে, উনি একটা কথা বলেছিলেন যে, বুঝলেন প্রফেসর, এইভাবে কথা বলতে রুন, ভীষণ ভুল হয়ে গেছে। কেন স্যার? না, খুব খারাপ। একেবারে এরা একই রাস্তায় হাঁটছে এবং এরা একদিন সিপিএম এর চেয়েও খারাপ হবে। কোনো একটি জায়গায় একটি বাড়ি দখলকে কেন্দ্র করে তিনি এই দলের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ প্রত্যেকের কাছে গিয়েছিলেন যে একটা নিরীহ মানুষের বাড়ি দখল করছে, তোমরা ওটাকে ঠিক করো, কেন হচ্ছে এটা? তাকে বলা হলো, আপনি থাকুন না চুপ করে, সবকিছু করা যায় নাকি? অর্থাৎ তিনি বুঝে গিয়েছিলেন যে এমন একটা শ্রেণী তৈরি হচ্ছে যারা রাজনীতিকে কেন্দ্র করে কামাতে শুরু করবে। ঠিক সেটাই ঘটেছে। একটা শ্রেণী তৈরি হয়ে গেছে। রাজনীতি হচ্ছে একটা হাতিয়ার, ইনস্ট্রুমেন্ট, থ্রু হুইচ তারা তাদের পকেট ভর্তি করবে। তারা আর কাজ করবে না, তাদের চাকরি দাও চাকরি করবে না, পিকুলিয়ার শ্রেণী তৈরি হয়ে গেছে। ওটা সিপিএম আমলেও ছিল। সবাই আমাকে বলে, সিপিএম কে আপনি এত নিন্দে করেন কেন? আরে সিপিএম এই কাজগুলো করেছে তাই নিন্দে করি। সিপিএম এর আমলেও তাই হয়েছিল। একটা টিম তৈরি হয়ে গিয়েছিল যারা এই ধরনের কাজ করতো, একদম টপ টু বটম। এই কাজ করেই তারা চেষ্টা করতো যাতে পকেট ভর্তি করা যায়। এই যে এখনকার এই সিন্ডিকেট রাজ, উত্তর কলকাতায় তৈরি হয়েছে। আরো টু বি স্পেসিফিক, এই দমদম অঞ্চলে প্রথম স্থানীয় একজন বিরাট রাজনীতিবিদ ছিলেন, তার হাত ধরে তৈরি হয়েছে। না আমার বলবো না, মারা গেছেন কিছুদিন আগে। তিনি সিপিএম কে লোক সাপ্লাই করতেন, যখন মিটিং হতো লাখো লাখো লোক তিনি বানিয়ে ফেলতেন। এবং এই অঞ্চলে তারপর গোটা কলকাতা ছড়িয়েছে সিন্ডিকেট রাজ তিনি তৈরি করেছিলেন। সেটা এখন আরো বেশি চেঞ্জ হয়েছে, আরো বেশি রং বদলেছে, রং বদলে আরো বেশি শক্তপোক্ত হয়েছে। তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে সিপিএম এর আমলের সঙ্গে পার্থক্যের জায়গা, সিপিএম এর আমলে টপ লিডারশিপ, মুখ্যমন্ত্রী বা এরকম হয়তো মন্ত্রীদেরকেও কিছু, তাদের আমরা বাদ রাখতে পারতাম। বুদ্ধদেব বাবু, তিনি নিজে দুর্নীতি করেছেন এটা কেউ বিশ্বাস করতো না, আমিও করি না। বিমান বসু, তিনি অন্য রাজনীতি করতে পারেন, কিন্তু তিনি দুর্নীতি করেছেন এটা ইউজুয়ালি কেউ বিশ্বাস করে না। কিন্তু এটাও ঠিক, নিজের দলের দুর্নীতিকে তারা প্রশ্রয় দিয়েছেন। আচ্ছা, বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী তখনও পূর্ব মেদিনীপুরে, আমি তোমাকে উৎসব, মানে একটা উৎসবের কথা বলছি, হলদিয়া উৎসব। হলদিয়া উৎসব হতো এবং সেই উৎসবে কোটি কোটি টাকা তোলা হতো। ওনারা জানতেন না কি হয় ওখানে। ওনার দলের নেতারা ওখানে গিয়ে রসে বসে থাকতো, ওনারা জানতেন না, সব জানতেন। তাকে প্রশ্রয় দিতেন কারণ ইলেকশনে জেতাতো। ফলে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া তখন থেকে চালু হয়েছিল। এখন যেটা হচ্ছে, এখন আর এই দলের কাউকে সৎ বলা যায় না, সবাই সন্দেহ করে, সবাই মনে করে অসৎ। এখানে এমন একটা অবস্থা যেখানে শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী টাকা তুলেছে, জেলে গেছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী রেশনের চাল বাইরে বেচে দিয়েছে, জেলে আছে। এবং যদি ঠিকঠাক
আমি জানি না আগামী দিনে সেটা সম্ভব হবে কিনা। যদি তদন্ত হয়, এই 90% লোকগুলো জেলে যাবে, 90% এরা জেলে যাবে, কারণ এরা প্রত্যেকে হয় এরা বেনিফিশিয়ারি অথবা অপরকে সুবিধা করে দিয়েছে, এবং প্রত্যেকটার হাতিয়ার হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। তাই আজকে তুমি লটারি কথা বলো বা অন্য কিছু বলো, সবই দুর্নীতি। এবারে লটারি কথায় আসি। অনুব্রত মণ্ডল কেষ্ট যখন ধরা পড়েছিল, কাগজে বেরিয়েছিল বা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, তোমাদের মতো সোশ্যাল মিডিয়াতে, সে নাকি একাধিকবার লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। তৃণমূলে বহু নেতা ফার্স্ট প্রাইজ পেয়েছে। কি করে পেয়েছিল? ওরাই ফার্স্ট প্রাইজ পায়, মানে ভাগ্য কি তৃণমূলকে এতটা সহায়তা করে? তা তো নয়। পরে শোনা গেল যে হয় কি কেউ একটা প্রাইজ পেয়েছে, সেই লটারি টিকিটটা আরেকজন কিনে নিল। কারণ তুমি যদি 1 কোটি টাকা পাও, লটারির মালিক তোমাকে 70 লক্ষ দেবে, 30 লক্ষ কেটে সরকারকে দিয়ে দেবে। এটা ইনকাম ট্যাক্স। আর কোনো একটা লোক সে যদি 1 কোটি টাকা কালোটাকে সাদা করতে চায়, সে তোমার কাছ থেকে টিকিটটা কিনে নেবে, টিকিট কিনে সে তোমাকে 1 কোটি টাকাই দেবে, তুমি 30 লাখ ফাউ পেয়ে গেলে, অসুবিধা কিছু নেই। আর সে সেই টাকাটাকে সাদা করলো। এইভাবেই নাকি লটারি চক্রটা চলতো। আমি তোমাকে আর একটা কথা বলি, সান্তিয়াগো মার্টিনকেও জানো নিশ্চয়ই। সান্তিয়াগো মার্টিন বিখ্যাত লটারি ব্যারন। খোঁজ নিয়ে দেখো তো, সেটা হচ্ছে যে নির্বাচনের সময় এই যে দলগুলোকে টাকা দেওয়া হয়েছিল, এটা কেন্দ্রীয় সরকার করেছিল কারণ যাতে স্বচ্ছতা থাকে। ওই সান্তিয়াগো মার্টিন তৃণমূলকে কত টাকা দিয়েছিল। সবচেয়ে বেশি লটারি কোথায় বিক্রি হয়? পশ্চিমবাংলায়। ফলে এখানে লটারি কেলেঙ্কারি হবে এ তো স্বাভাবিক। এই ডিয়ার লটারিকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, সত্যি আমি বলতে পারবো, আমি জানি না এগুলো, কিন্তু প্রশ্ন তুলতে হবে। কারণ এগুলো যদি ঠিক না, মানে প্রশ্নগুলো যদি ভুল হবে, এখন ইডি সিবিআই ছাপা দিচ্ছে কেন, ধরছে কেন? বারবার এই অভিযোগগুলো উঠেছে, আগামী দিনে উঠবে। কেন সান্তিয়াগো মার্টিন 100 কোটি টাকা এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে দিয়েছে? কেন ওই তৃণমূলের লোকেরাই ফার্স্ট প্রাইজ পেয়েছে, একাধিকবার খবর উঠেছে। কেন এত রটারির রমরমা? স্টেশন থেকে শুরু করে প্রতিটি পাড়ায়, প্রতিটি মোড়ে লটারি টিকিট বিক্রি হচ্ছে। অনেক রাজ্য লটারি বন্ধ করে দিয়েছে, পশ্চিমবঙ্গ কেন করেনি? সুতরাং এই প্রশ্নগুলো তোলাই যায়, না তোলার কিচ্ছু নেই। এবং লটারিকে কেন্দ্র করে অনেক কিছু যে ঘটে, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। তার মানে এই রাজ্যে অন্যান্য বিজনেসের তুলনায় লটারির ব্যবসাটা যে ঝাঁকিয়ে বসেছে, এটা কি বলা যেতে পারে? বিজনেস না, লটারিটা বিজনেস নয়। লটারিটা ভাগ্যকে নিয়ে খেলাধুলাটাকে আমি বিজনেস বলি না। বিজনেস কাকে বলি? হিন্দ মোটরে যদি কাল থেকে গাড়ি তৈরি হয়, সেটা বিজনেস। একটা কারখানায় গাড়ি তৈরি হলে বিজনেস এমন কি? ওষুধ দোকান কারখানা হলে সেটাও একটা বিজনেস। অথবা তার বাইরে আরো যদি অফিস খুলে আমি রপ্তানি আমদানি করি, সেটাও বিজনেস, সৎ পথে। লটারি বিক্রি করে কোনো বিজনেস হয় না। লটারি বিক্রি করে হয় কি, মানুষকে ভুলভাবে তাদের কিছুটা প্রলোভন দেখানো, দেখো 1 কোটি টাকা পেলে তুমি এইরকম করতে পারবে। মাঝে মাঝে খবর বেরোয় ওই একজন ক্ষেত মজুর, সে 1 কোটি টাকা পেয়ে কত লাভ করেছে। এতে হয় কি, আরো 1 লক্ষ ক্ষেত মজুর আরো লাভ, মানে ভয় পেতে, মানে প্রলোভিত হতে শুরু করলো। সে লটারি, তার দৈনিক 200 টাকা আয় হলে 100 টাকা লটারি কিনতে শুরু করলো। এগুলো ঘটে, এটাকে বিজনেস বলি না আমি। কিন্তু যেহেতু এই রাজ্যে উৎপাদন ব্যবস্থা, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি প্রায় শেষ, এ রাজ্যে আমদানি রপ্তানি ব্যাপারটা প্রায় শেষ, ফলে এই রাজ্যে লটারি বিজনেসই বাড়বে। কি করা যাবে? এটা হচ্ছে একটা ইকোনমি যখন খুব খারাপ জায়গায় যায়, নামতে থাকে, এটা তারই একটা প্রমাণ। স্যার, ট্যাব দুর্নীতি আরো একটা প্রসঙ্গ, এবং কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি এর সঙ্গে জড়িয়ে রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, পাশের রাজ্য বিহারের নামও এর সঙ্গে জড়িয়েছে, এবং এখানে সিআইডি তদন্ত করছে। যেহেতু এর সঙ্গে একটা কোটি কোটি টাকার আর্থিক ব্যাপার যুক্ত রয়েছে, আপনার কি মনে হয় না এখানে ইডির তদন্তটা আসাটা উচিত? এটা নিয়ে ইডি তদন্ত তো করা উচিত, কারণ সিআইডি কদ্দূর কি করবে আমার সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। এ রাজ্যের অধিকাংশ মানুষই মানে না, আমার কি সন্দেহ থাকবে? আমার কি এদের উপর বিশ্বাস থাকবে? কারোর বাড়ির লোকের যদি কোনো ক্ষতি হয়, তারা আজকাল সিবিআই তদন্ত চায়, তারা সিআইডির উপর ভরসা রাখে না। সুতরাং এটা আমার ভরসার কোনো প্রশ্ন নেই। এটা রাজ্যের অধিকাংশ মানুষ কিন্তু এই রাজ্যের সংস্থাগুলোর উপর সমস্ত রকম ভরসা হারিয়ে ফেলেছে। মেন যে কথাটা, এটা হচ্ছে ট্যাব দুর্নীতিটা হলো কি করে। কাউকে ট্যাব কিনে দেওয়া হয় না, টাকা দেওয়া হয়। কেন? ছেলে মেয়েদের যদি প্রয়োজন হয়, ভালো কোম্পানি থেকে ট্যাব কিনে দিয়ে দাও, স্কুলকে পাঠিয়ে দাও, স্কুল ওদের দিয়ে দেবে। এটা করা হয়নি কেন? কেন তাদের টাকা দেওয়া হয়েছে? এই তো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কারোর হাতে খামে করে তো টাকা দেওয়া হয় না, টাকাগুলো সব ব্যাংক অ্যাকাউন্টে যায়, তার জন্য একটা অ্যাকাউন্ট দিতে হয়। যে সরকারি ইয়ে থেকে, পোর্টাল থেকে টাকাগুলো পাঠানো হয়, তার আইডি পাসওয়ার্ডটাকে হ্যাক করতে পারলো? সত্যি হ্যাক হয়েছে নাকি?
ভেতরে এই শস্যের মধ্যেই ভূত আছে। এই প্রশাসনের যা হাল, তাতে শস্যের মধ্যে ভূত থাকাটাই তো খুব স্বাভাবিক। যেখানে শিক্ষার ক্ষেত্রেও টপ টু বটম জালিয়াতি, যেখানে খাদ্য দপ্তরও টপ টু বটম জালিয়াতি, এটাও যে জালিয়াতি হয়নি তার তো কোনো প্রমাণ নেই। আমার ধারণা, এটা আমার দৃঢ় বিশ্বাস, কোনো প্রমাণ নেই কিন্তু আমি বিশ্বাস থেকেই বলছি, সরকারের ভেতর থেকে যদি না তথ্য যায় তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড বাইরের লোকের পক্ষে পাওয়াটা খুব কঠিন। আর যারা হ্যাক করে, যা শুনেছি, তারা অনেক বড় বড় লোক, তারাই ছোটখাটো ট্যাবের জন্য হ্যাক করবে না, নিশ্চয়ই বাইরে থেকে ইয়ে গিয়েছিল। আর হ্যাক যদি কেউ করে থাকে, ধরো তাদের অ্যারেস্ট করো, জেলে পাঠাও। শোনা যাচ্ছে উত্তর দিনাজপুর বা মালদায় কাউকে তৃণমূলের কোনো নেতার ছেলেকেও ধরা হয়েছে অলরেডি। সুতরাং যোগ প্রমাণিত, পশ্চিমবঙ্গে যাবতীয় দুর্নীতি, তাদের মধ্যে তৃণমূলের যোগ প্রমাণিত। এই দুর্নীতির সঙ্গেও এদের যোগ প্রমাণিত হবে বলেই আমার স্থির বিশ্বাস। বিষয়টা হচ্ছে ট্যাব দেওয়া নিয়ে, ঠিক আছে, ট্যাব দেওয়ার উদ্দেশ্য ছিল অনলাইনে ক্লাস, কিন্তু এই মুহূর্তে তো কোভিড পরবর্তী সময়, যেখানে স্কুল কলেজগুলো খুলে গিয়েছে, তাহলে এখন স্টুডেন্টদের হাতে ট্যাব তুলে দেওয়ার মানে কি? এটা কি পরোক্ষভাবেই সরকার ইনসিস্ট করছে না তাদেরকে রিলস বা কোনো ভিডিও দেখতে? আমার কথা হচ্ছে যে এই ট্যাব দেওয়া নিয়ে একটা প্রশ্ন উঠেছে। এটা ঠিকই যে সরকার যদি ছাত্রছাত্রীদের ট্যাব দেয়, সেটা যদি তাদের পড়াশোনার কাজে লাগে, কোথাও কোনো আপত্তি নেই, ভালো তো। তা তোমার যদি অত ভালো, তুমি কম্পিউটার দিয়ে দাও না, তুমি তাদের বাড়িতে লোক পাঠিয়ে কম্পিউটার ইনস্টল করো, তারা কম্পিউটারের মাধ্যমে পড়াশোনা করুন। আজকাল লাগে কম্পিউটার, সত্যিই লাগে। আজকাল মোবাইল লাগে, তোমার স্মার্টফোন লাগে, কারণ সেগুলো অনেক তথ্য লোড করা থাকে। আমার নিজের যে স্মার্টফোনে অন্তত 1000 আমি বই লোড করে রেখেছি, আমি পড়ি মাঝে মাঝে সেগুলো। বিভিন্ন জায়গা থেকে যে পিডিএফ ফরম্যাটে বই পাই, রেখে দিই ওখানে। বিভিন্ন দূরে যাচ্ছি কোথাও, গুলো পড়তে যাই। ছেলেমেয়েরা যদি সেটা চায়, তাদের পড়াশোনা কাজে লাগে, আপনি কম্পিউটার দিয়ে দিন। আচ্ছা, ট্যাব দিলেন, আমার কথা, প্রত্যেকে ট্যাব আপনি দিন না, তার জন্য টাকা দিলেন কেন? আর অনলাইন ক্লাসের সময় ট্যাব বা স্মার্টফোন খুব লাগতো। এখন তো অনলাইন ক্লাস হয় না, এখন তো গিয়ে ক্লাস হয়। এখন এই ট্যাব দেওয়ার মধ্যে সততা থাকলে একটা কথা, কিন্তু এদের সব কাজের মধ্যেই এক ধরনের অসততা রয়েছে। অর্থাৎ আমি নির্বাচনে কি সুবিধাটা পাবো, এটা নির্বাচনে সুবিধা পাওয়ার জন্য, আর তো কিছু নয়। লক্ষ্মীর ভান্ডারকে যে কাজে লাগানো হচ্ছে সেই একই। এরা যখন নির্বাচন লড়েছে, গত বিধানসভা নির্বাচন, এবার লোকসভা নির্বাচন, যে আমরা এই লক্ষ্মীর ভান্ডার দিয়েছি ভোট দাও, এত মানুষের আয় বাড়িয়েছি ভোট দাও তা নয়, এত কটা ইন্ডাস্ট্রি করেছি ভোট দাও তার জন্য নয়, সেটার জন্য ভোট চাইছে না। ভোট চাইছে আমি লক্ষ্মীর ভান্ডার করেছি ভোট দাও, আমি বিধবা ভাতা করেছি ভোট দাও, আমি বার্ধক্য ভাতা করেছি ভোট দাও, এই কারণে ভোট চাইছে। টাকার প্রলোভন, টাকা এখন ভোটের জন্য কাজে লাগাচ্ছে এরা। এই যে স্কুল পড়ুয়া, যাদের এখনো অব্দি টাকার মূল্য তারা এখনো বোঝে না, তাদের হাতে যে বিপুল পরিমাণ টাকা তুলে দেওয়া হচ্ছে, এটা কি তৃণমূল সরকার বা শাসক দল এটাই এনশিওর করতে চাইছে যে স্কুল শিক্ষক বা বই তাদের কাছাকাছি না আসুক, বরং তারা ছোট থেকেই ট্যাব, ভিডিও এবং টাকার সঙ্গে পরিচিত হোক? এখন কি বলবো, এগুলো সত্যি এদের, এই সরকারটা কি করে জানো তো, একটা সমাজের দীর্ঘমেয়াদী ক্ষতি করে দিচ্ছে। এমনিতে তো নৈতিক শিক্ষা বলে কিচ্ছু নেই, উঠে গেছে সব। এখন যেটা করছে সেটা হচ্ছে যে ছেলেমেয়েদের হাতে টাকা তুলে দাও। তুমি এমনকি লক্ষ্মীর ভান্ডার বা মেয়েদের যে কন্যাশ্রী, সে কন্যাশ্রী বা বিয়ের সময় কি রূপশ্রী না কি সব দেয়, সেগুলো যে ইউটিলাইজেশন কিভাবে হয় সরকার খবর নিয়ে দেখেছে? দেখেনি। বিয়ে হয়ে গেছে তারপরেও কন্যাশ্রীর টাকা তুলছে, এই খবরও এসছে। কন্যাশ্রীর জন্যই বোধহয় ভর্তি হয়েছে অনেকে, তা নইলে তার ভর্তি হওয়ার কথা ছিল না। একই ক্লাসে পরপর থেকে যাচ্ছে, কন্যাশ্রী টাকার দরকার। ন্যাচারালি এই প্রকল্পগুলো যে সামাজিক লক্ষ্য নিয়ে করা উচিত ছিল, এই সরকার করছে না। আমি ঠিক উল্টো উদাহরণটা দিই। এরা কন্যাশ্রী চালু অনেক আগে, মধ্যপ্রদেশে তখন শিবরাজ সিং চৌহান ক্ষমতায়, তিনি প্রথম যেটা চালু করেছিলেন লাডলি বাহেনা যোজনা, লাডলি যোজনা। পরে লাডলি বাহেনা কন্যাশ্রী মতোই একটা চালু করেছেন, লক্ষ্মীর ভান্ডারের মতো, লাডলি যোজনা। মেয়ে সন্তান জন্মালে একটা সুনির্দিষ্ট টাকার পোস্ট অফিসে এনএসসি কিনে দেওয়া হতো। এবার প্ল্যানটা দেখো, পোস্ট অফিসে এনএসসি কেনা রইলো, আমি বাইরে কিচ্ছু টাকা দিলাম না, সেই এনএসসিটা মাল্টিপ্লাই হতে লাগলো, 8 বছর ডবল হলো, 16 বছরে 4 গুণ হয়ে গেল, সেইটা ডবলটা আবার ডবল হলো। মেয়েটা যখন 16 বছর বয়স হবে, তখন সে সেই টাকাটা তুলবে, টাকাটা পাবে, তার পড়াশুনোর কাজে লাগবে। দিস ইজ প্ল্যানিং।
টাকাটা পোস্ট অফিসেই রইলো, সেই টাকাটা পোস্ট অফিসেই মাল্টিপ্লাই হতে লাগলো, মেয়েটা যখন তার 16 বছর বয়স হবে সেই টাকাটা পাবে। ঠিক এইরকম একটা যোজনার কথা আমি বলি, সেটা আসামে ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে আরেকটা এইরকম অনেকটা প্রকল্প করেছে যে কারোর বাড়িতে যদি দারিদ্র সীমার নিচে হয় বা বাড়িতে প্রতিবন্ধী ভাই বোন কেউ থাকে, তার নাম হচ্ছে অরুণোদয় যোজনা। লক্ষ্মীর ভান্ডারের চেয়ে অনেক বেশি টাকা দেয়। সেখানে হিসেব হয়েছে একটা পরিবারে ঠিক কত টাকা দেওয়া উচিত, তাদের টোটাল যে প্রোটিন ইনটেক কেমন তার একটা বিচার হয়েছিল, কত টাকা দেওয়া উচিত, তার কত খাবার পায়, এই করে একটা টাকা দেওয়া হয়। সেই টাকাটা ওরা পায় বিশেষত যাদের বাড়িতে প্রতিবন্ধী ভাই বোন আছে তাদের চিকিৎসা, তাদের খাওয়া দাওয়া এসবের জন্য দেওয়া হয়। তারা কিন্তু অনেক সাইন্টিফিক্যালি ভাবে, এদের কি লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে দিয়ে দিলাম, পরে ওটাকে 1000 টাকা করলো। আমার যখন লক্ষ্মীর ভান্ডার চালু করা হচ্ছে, আমি জানি না তোরা সেই সময় চ্যানেলটা হয়েছিল কিনা, লাইন ধরেছে, মারপিট করছে, আনতে যাবে, ফর্ম তুলতে যাবে, তারপরে বাড়িয়ে দেওয়ার কথা হচ্ছে, অমুকটা অমুক বাড়িয়ে দিলাম, তুসু বাড়িয়ে দিলাম। অর্থাৎ সে ঘুষ দাও, তাদের কাছ থেকে ভোটটা নেওয়ার চেষ্টা করো, কারণ এরা জানে ক্ষমতা থেকে চলে গেলে এদের যে গতি হবে, মানুষ কি কাজ করবে এরা সবাই জানে, সেই জন্য ক্ষমতা থেকে যেতে চায় না, সেই জন্য এটা করছে। ফলে আলটিমেটলি বাচ্চাদের হাতে ট্যাবের টাকা তুলে দাও, তারা সেই টাকাটা নিয়ে কি করবে জানার দরকার নেই। ট্যাব দাও, ট্যাব দিলেও যদি তুমি তাদের ঠিক মতো ইয়ে না করো তাহলে সেটা বাইরে বেচে দেবে। সুতরাং আগে যেটা দরকার সেটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, এবং তাদের সামনে সেই প্ল্যান রয়েছে এগিয়ে নিয়ে যাওয়া। এই সরকারের না আছে প্ল্যান, না কিছু, এরা কিছু জানে না, কিছু ভাবে না, কিছু করতে পারে না। এরা খালি জানে টাকা দিয়ে দাও, ভোটটা পেয়ে যাবো, তারপর যা খুশি তাই করতে থাকবো। এইটাই কিন্তু পশ্চিমবঙ্গের সমাজে একটা দীর্ঘস্থায়ী ক্ষতি করে যাচ্ছে। এরা ক্ষমতা থেকে আজ হোক কাল যাবেই, কিন্তু তারপর পশ্চিমবাংলার সমাজটাকে তুলে ধরাটা যে জটিল এবং সমস্যা সংকুল হবে সে নিয়ে সত্যি সন্দেহের কোনো জায়গা নেই। আপনি তো নিজে একজন অধ্যাপক, আপনি স্টুডেন্টদের খুব কাছাকাছি থাকেন, দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ নেই পশ্চিমবঙ্গে, এই প্রভাবটা স্টুডেন্টদের মাইন্ডসেটের উপর কিভাবে পড়ছে আপনি যদি বলেন একটু। দেখো, একজন শিক্ষক বা অধ্যাপকের জীবনটাই কেটে যায় ছাত্রছাত্রীদের নিয়েই, সারা জীবন তো ছাত্রছাত্রীদের নিয়েই কাটে। আমি রাজনীতিতে জয়েন করার আগে আমার কি ছিল, পরিবার ছিল আর ছাত্রছাত্রী ছিল, তার বাইরে তো আমার কোনো জগতই ছিল না। অধিকাংশ শিক্ষকের তাই থাকে। ফলে ছাত্রছাত্রীদের দুঃখ কষ্ট সেগুলোর সঙ্গে একটা পরিচিতি থাকে, তাদের চাওয়া পাওয়া। আজ প্রায় আমার 37 বছর অধ্যাপনা হয়ে গেলে ওইগুলো নিয়ে তো একটা থাকেই। এখন কথা হচ্ছে যে শিক্ষাকে ঠিক মতো নিয়ে যেতে গেলে, এটা কেন্দ্রীয় সরকার বা সবাই বলেছে, তুমি একদম কোঠারি কমিশন থেকে আজ অব্দি দেখো যত কটা কমিশন বা কমিটি হয়েছে প্রত্যেকে বলেছে শিক্ষার ক্ষেত্রে যেটা দরকার ইনফ্রাস্ট্রাকচার, একটা ভালো স্কুল বিল্ডিং বা কলেজ বিল্ডিং, তারপর ধরো শিক্ষক নিয়োগ করতে হবে, স্থায়ী পদে শিক্ষক নিয়োগ করতে হবে, নিয়মিত ক্লাস নিতে হবে, সিলেবাসকে রিভিউ করতে হবে, আপডেট করতে হবে। এগুলো হচ্ছে একটা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবার, এবং শিক্ষা শেষে যাতে লোকগুলো কিছু করে খেতে পারে ছাত্রছাত্রীরা, এটা অ্যাসিওর করতে হবে। এই রকম নিয়েই শিক্ষা চলে। এখন যেটা চলছে এটা বাম আবার আমি বলছি আমি বামে ফিরে যাচ্ছি, কারণ আমি চাকরি পেয়েছিলাম বাম আমলেও দেখেছি যে পরিকাঠামো উন্নয়নে ওদের অদ্ভুত অনীহা ছিল। এমন অনেক কলেজ ছিল, সেই সময় প্রচুর লিখেছি, চাইলে তোমার অনেক কাগজ দিতে পারি আমার লেখাগুলো, যে দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলি একটা কলেজ ছিল, ইলেকট্রনিক্স এমএসসি খুলে দিল, একটা ফুল টাইম পোস্ট, সব পার্ট টাইম দিয়ে এমএসসি চলছে। এই করেছে ওরা তাই করেছে। এরা ঠিক একই কাজ করছে। এরা প্রথমে এসে কিছু নিয়োগ করেছিল, ভালো কাজ করেছিল, আমরা ভেবেছিলাম হয়তো বামেদের থেকে ওরা একটু এগিয়ে যাবে। ও বাবা, দেখা গেল তারপরে নিয়োগ যেই শুরু হলো চুরি। এখন বহুদিন ধরে নিয়োগ বন্ধ, সাম্প্রতিক কালে কোর্টের নির্দেশে কিছু নিয়োগ চালু হয়েছে। কিন্তু প্রথম তো যেটা দরকার, প্রতিটি স্কুলে ছাত্রদের স্ট্রেংথ অনুযায়ী শিক্ষক আছে কিনা, না থাকলে দিতে হবে। প্রতিটি কলেজ, এখন কলেজগুলো তোমাকে বলি সিবিসিএস সিস্টেম চালু হয়েছে, 6 মাস অন্তর পরীক্ষা নিতে হয়। কলেজে শিক্ষকদের হাতে প্রচুর দায়িত্ব তুলে দিয়েছে, ক্লাসে মানে কলেজের মধ্যে অনেকগুলো টেস্ট নিতে হয়, মার্কস আপলোড করতে হয়। ডিপার্টমেন্টে 1-2 জন যদি ফুল টাইম টিচার থাকে প্রচন্ড চাপ পড়ে যায়। কিচ্ছু জানে না এরা, কিচ্ছু মানে না। এক একটা ডিপার্টমেন্টে ধরা যাক এরাই বলেছে সায়েন্সের ডিপার্টমেন্ট থাকলে 6 জন, আর্টসের ডিপার্টমেন্ট থাকলে 5 জন। তুমি খুঁজে দেখো তো কটা কলেজে আছে, কোথাও 1 জন 2 জন 3 জন, বাকি বলছে পার্ট টাইম দিয়ে চালাও, কোথাও বলছে স্যাক্ট করে দাও। আমার কথা যে যদি তুমি শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে না পারো, কোন শিক্ষা হবে? ফলে আলটিমেটলি হয় কি, শিক্ষা ব্যবস্থার উপর মানুষের আস্থা চলে যায়, ছেলে মেয়েদের কলেজে নামটা লিখিয়ে রাখে, বাইরে টিউশনি পড়ে। তুমি ভেবে দেখো, যারা কলেজে চাকরি করে তারা
অন্তত নিজের কথা বলবো না, আমার মতোই বহু মানুষ যারা ভালো রেজাল্ট না করলে অধ্যাপক হওয়া যায় না। একদম মাধ্যমিক থেকে MA বা MSc পর্যন্ত অত্যন্ত ভালো রেজাল্ট করতে হয়, তারপরে নেট বা সেট পাস করে তারপরে তাকে ইন্টারভিউ দিয়ে অধ্যাপক হতে হয়। অধ্যাপকটা যে কেউ রাস্তার লোকজন হতে পারে না। তাদের কাছে ছেলেমেয়েরা পড়ে না, পড়ে কাদের কাছে? যারা কোনো চাকরি পায়নি, টিউশন নিয়ে খুলে বসে আছে, তাদের ইয়েতে গিয়ে হাজির হয়ে যায়। কারণ সে নোটটা বানিয়ে দিচ্ছে, সে নোটটা লিখে দিচ্ছে। এমনকি আজকাল কলেজে তো টার্ম পেপার করতে হচ্ছে। আগে আমরা MPhil বা PhD তে যে কাজগুলো করতাম এখন কলেজে করতে হচ্ছে, সেটাও নাকি বাইরে বানিয়ে নেওয়া হচ্ছে। এবং ছেলেমেয়েরা কলেজের এই যোগ্য অধ্যাপকদের কাছে না পড়ে ওদের কাছে চলে যাচ্ছে। কারণ একটাই, কলেজে ইনফ্রাস্ট্রাকচার নেই, নিয়মিত ক্লাসের সমস্যা হচ্ছে, ক্লাস ঘর পাওয়া যাচ্ছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, কোথাও একটা গোটা পশ্চিম বাংলায় এই প্রথাগত শিক্ষার ওপর মানুষের আস্থা চলে গেছে। তুমি দিল্লি যাও না, দিল্লি যে কোনো কলেজে ইন্টারভিউ নিতে যাও, দেখবে গম গম করছে কলেজগুলো, ছেলেমেয়েরা ক্লাস করছে। অনেকে দিল্লিতে যারা যায়, বাবা মারা ফোন করে জানায় যে এই হচ্ছে, ক্লাস হয়ে গেল, ক্লাসের বাইরে কিছু হচ্ছে, ইন্টারভিউ কোথাও একটা সেমিনার হচ্ছে, কোথাও একটা অন্য কিছু হচ্ছে। কলেজগুলো সবসময় অ্যাক্টিভ। আমাদের কলেজগুলো দেখো, কলেজ যায়, ছেলেমেয়েরা 2-1টা ক্লাস করে বেরিয়ে যায়, টিচাররা 2 দিন যায়, 3 দিন ক্লাস না, যে ছেলেমেয়েরা ক্লাসে না আসে তারাও উৎসাহ হারিয়ে ফেলে। আস্তে 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 শিক্ষা ব্যবস্থাটা একটা গয়ঙ্গচ্ছ জায়গায় চলে যাচ্ছে। অথচ এই রাজ্যের কলেজগুলোকে যদি আমরা উন্নতি করতাম না, তাহলে পাশের রাজ্য এমনকি বাংলাদেশ থেকে হাজারো হাজারো ছেলে মেয়ে পড়তে আসতো, আমরা ফরেন মানি কামাতে পারতাম। করলাম না, কারণ উই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান। লং টার্ম প্ল্যানিং না থাকলে এটাই হবে, কি করা যাবে। আপনি যখন এই শিক্ষা ব্যবস্থার কথা তুলেই ধরছেন, আমাদের চ্যানেলেরই একটি ইন্টারভিউতে একটি স্কুলের প্রধান শিক্ষক এই কথা বলেছেন যে সবুজ সাথী সাইকেল কটা দেওয়া হলো স্টুডেন্টদেরকে, বা মিড ডে মিলে কি খাবার দেওয়া হলো, কি মেনু হবে, এটা পর্যন্ত সরকারি দপ্তর থেকে ডিসাইড করে দেওয়া হয়। অথচ স্কুলগুলোতে চক ডাস্টার কেনার পয়সা নেই, ল্যাবরেটরি ইকুইপমেন্ট কেনার পয়সা নেই, এই বিষয়ে তারা অবগত নন। বরং তারা যখন চিঠি পাঠাচ্ছেন, প্রধান শিক্ষকরা যখন চিঠি পাঠাচ্ছেন, তখন দেখা হচ্ছে বিষয়টা বিবেচনা করে দেখা হবে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই যে একটু আগে যা বললাম, উত্তরটা তার মধ্যেই রয়েছে। শিক্ষার নিজস্ব একটা প্রক্রিয়া আছে, ডাইনামিক্স আছে। এই যারা সরকারটা চালায় কেউই সেই শিক্ষার সঙ্গে যুক্ত নয়, ফলে শিক্ষার ডাইনামিক্সটাই বোঝে না। একজন শিক্ষক তার যে রিকোয়ারমেন্ট আছে, শিক্ষার ক্ষেত্রে কি কি প্রয়োজন, এটাই বোঝে না। তুমি যদি চক ডাস্টার না পাও, তাহলে তুমি ওই চালিয়ে নিন না, ওই রকমই চলবে। বরং সবুজ সাথীতে একটু লাভ আছে। সবুজ সাথী সাইকেল কোত্থেকে আসে, কত টাকা, সে টাকার কত পার্সেন্ট কি হয় কেউ তো জানে না। সবুজ সাথী নিয়ে অনেকের ইন্টারেস্ট আছে, সেটা আমি বুঝলুম, কিন্তু চক ডাস্টারটাও গুরুত্বপূর্ণ। মিড ডে মিল তো নিশ্চয়ই সুপ্রিম কোর্টের নির্দেশে হবে, কিন্তু তার সঙ্গে মিড ডে মিলটা স্কুলে, আর স্কুলটা পড়াশোনার জন্য, তা পড়াশোনাটা হবে না। স্কুলটা তো শুধু মিড ডে মিল খাওয়ার জন্য নয়। ন্যাচারালি এইগুলো নিয়ে এদের ভাবনা চিন্তা নেই। আর সবুজ সাথী, কিছুদিন আগে একটা দেখেছিলাম, একটা জায়গায় সবুজ সাথী সাইকেল ডাই করা আছে, তার উপরে লতা পাতা গজিয়ে গেছে, এই তো সবুজ সাথী। আর একটা ভিডিওতে দেখেছিলাম সবুজ সাথী সাইকেল বাংলাদেশে চলছে, কিভাবে বাংলাদেশে পাচার হয়ে গেছে, ওখানে সবুজ সাথী সাইকেল চড়ে ঘুরে বেড়াচ্ছে লোকজন। ফলে এই তো সবুজ সাথী। আর আমার একটা অদ্ভুত প্রশ্ন জাগে, দেখো এই সবুজ সাথী সাইকেল দেওয়া হচ্ছে, ভালো কথা, আমার কোথাও আপত্তি নেই, খুব ভালো জিনিস, ছেলেমেয়েদের দেওয়া হোক, সাইকেল অন্তত চাপুক। এই সবুজ সাথী সাইকেলগুলো কোথেকে আসে? পশ্চিমবাংলাটা সাইকেল কারখানা করা গেল না কেন? একসময় পশ্চিমবাংলা সাইকেল কারখানা কিন্তু বিখ্যাত ছিল, স্যান রেলে আসানসোলে। ওরা গোটা পশ্চিমবাংলা, আগেকার দিনে আমার ছোটবেলায় মনে আছে, রেলে সাইকেল, আসানসোলের সেন রেলে। তো আমরা একটা সাইকেলের কারখানা পশ্চিমবাংলা বানাতে পারলাম না? লক্ষ লক্ষ সাইকেল তো ওখান থেকে আসতে হতো, কয়েক হাজার লোক চাকরি পেতে হতো। এই তো সরকার চলছে, এই তো ওদের বুদ্ধি শুদ্ধি, যে সবুজ সাথী সাইকেল আমার রাজ্য তৈরি হবে, আমার রাজ্যে কারখানা খোলো। কোনো শিল্পপতিকে কারখানা খোলানো গেল না আজ অব্দি। কি বলবো, কাদের? যারা সরকার চালাতেই শেখে। আবার আমি বলছি, এরা সরকার চালাতেই জানে না। কোনো সরকারে এসে গেছে, এখন সরকার চালানোর বদলে এখন টাকা কামানো চলছে, আর কি হবে। চলে আসি উপনির্বাচন প্রসঙ্গে। এই কিছুদিন আগেই রাজ্যে 6টি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং একাধিক ক্ষেত্রে ইভিএম এ দেখা গিয়েছে লিউকোপ্লাস্ট লাগানো। ইলেকশন কমিশন গোটা বিষয়টা দেখেও অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে বসে আছে কেন? এটা জানি না ইলেকশন কমিশন কি করছে। ইলেকশন কমিশন আরো বেশি অ্যাক্টিভ হোক আমরা চাইছি। বাম আমলেও দেখতাম ব্যাপক গোলমাল হতো, ইলেকশন কমিশন দিনের শেষে ঘোষণা করতো বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নির্বাচন শান্তি। আমি জানি না যে এত গোলমালের পরেও বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে নির্বাচন কি করে শান্তিতে হয়, ভগবান জানে। ইলেকশন কমিশনও জানতো। এখন দেখছি ইলেকশন কমিশনের চরিত্র বদলায়নি। আর মনে রাখতে হবে, ইলেকশন কমিশন কিন্তু কেন্দ্রীয় সরকারের সংস্থান নয়, ওটা একটা অটোনমাস বডি।
এবং একটা কনস্টিটিউশনাল বডি, তার এটা দেখা উচিত বলে আমি মনে করি। আমি এটা অন্য কথা বলি, কি হয়েছে তো 3-4 দিন আগের ঘটনা, সবাই তো জানে। আচ্ছা, যেদিন এখানে ইলেকশনটা হলো সেই দিন পাশের রাজ্য ঝাড়খণ্ডে একটা ইলেকশন হয়েছে, 43টা আসনে নির্বাচন হয়েছে, প্রায় 77% মানুষ ভোট দিয়েছে। আমাকে বার করে দেওয়া, একটা গোলমাল কোথায় হয়েছে? কোথাও কোনো গোলমাল হয়নি, শান্তিতে ভোট দিয়েছে। এই রাজ্যের অনেক ইউটিউবার সেখানে গিয়ে ছবি তুলে এনেছে, ওরা বলছে না না আমাদের এখানে সব কিছু, মানে যে যাকেবারে ভোট দেয়, যাকে যে সরকারকে দলকে ভোট দেবে তারা সরকার তৈরি করবে। দিস ইজ ডেমোক্রেসি। আমরা 5 বছর আগে বিহারি, ঝাড়খণ্ডী এসব বলতাম না, কারণ ওরা আমাদের মুখে ঝামা ঘষে দিয়ে দেখাচ্ছে দেখো আমরা কোথাও এগিয়ে গেছি আর তোমরা কোথায় রয়েছে। আর আমাদের এখানে উপনির্বাচনে বুথ দখল, জ্যাম, মারপিট, বিজেপি প্রার্থী মাদারিহাটে তার গাড়ি ভেঙে দেওয়া হলো, সিতাইতে হুমকি দেওয়া হচ্ছে বাইরে আয় দেখে নেবো। তারপর এখানে আমাদের হাড়োয়াতে একটি লোক গিয়ে বিজেপির যিনি বুথ এজেন্ট ছিলেন বলতে বাইরে আয় তোকে মার্ডার করে দেবো, মারপিট, মাথা ফাটাফাটি। মাত্র 6টা আসনে উপনির্বাচন, তাতেই তো এই হাল। পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে। আমার দুঃখের কথা যে সিপিএম এই ঘটনাগুলো ঘটতো, সিপিএম বলে ঠিক এই ঘটনাগুলো ঘটতো। আমরা সিপিএম কে সরিয়েছিলাম একটা উন্নততর সরকারের জন্য, আর একটা সিপিএম কে চাইনি। এটা এই সিপিএম আরো একটা খারাপ ধাঁচের সিপিএম পশ্চিমবাংলায় ক্ষমতায় দখল করে বসে আছে। এরা না সরলে পশ্চিমবাংলায় উন্নতি হবে না। উপনির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছে যে একাধিক জায়গায় যে বিশৃঙ্খলার কথা আপনি বললেন, এবং কোথাও কোথাও বিরোধী পক্ষকে তো বসতেই দেওয়া হয়নি কোনো রকম বুথে। আপনার কি মনে হয় যে শাসক দল কোনোভাবে অভয়াকাণ্ডের জন্য ভয় পেয়ে একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিল এই বিষয়টায়? তারা শো করতে চাইছে, সেও কি ওরা জানে যে গোটা পশ্চিমবাংলা মানুষ ওদের বিরুদ্ধে। একটা জাস্ট রিক্লাইম দ্য নাইট রাত দখল অভিযান দেখেছিল তো, কত লক্ষ লক্ষ মহিলা রাস্তায় নেমে এসেছিল। প্রত্যেকেরই দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস, প্রত্যেকের দাবি ছিল আমরা বিচার চাই। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস তখনই বুঝে গিয়েছিল ওরা যে দাবি করতো মানুষ ওদের সঙ্গে একদম না, মানুষ ওদের বিরুদ্ধে চলে গেছে। মানুষ ওদের বিরুদ্ধে বহুদিন আগে ছিল, ওরা ঘুষ দিয়ে, ভয় দেখিয়ে, খুন করে এইভাবেই ক্ষমতাটা দখল করে থাকে। সেদিনই ওরা বুঝেছিল পায়ের তলায় মাটি আর নেই, একদম শেষ। ফলে কোথাও একটা প্রজেক্ট করতে হবে, প্রজেকশন চাই, এই 6টা আসনে আমরা জিতলাম ইত্যাদি ইত্যাদি, তাই লড়াই করেছে, তাই এই বদমাইশিটা করেছে। কিন্তু সেদিন বিরোধীরাও যথেষ্ট, বিশদ বিজেপি, বাকিরা তো পশ্চিমবাংলা সিপিএম উঠে গেছে, কংগ্রেস বলে কিছু নাই, একা বিজেপি লড়ে গেছে। এবং বিজেপি কিন্তু মানুষের হয়ে লড়েছে, ব্যাপক লড়াই করেছে। ফল আর কয়েকদিন পরেই তো বুঝতে পারবো, 22 না 23 তারিখে হবে। কিন্তু এই লড়াইটা আগামী দিনে তৃণমূলকে চিন্তায় রাখবে, কারণ মানুষ মার খাচ্ছে কিন্তু রুখে দাঁড়াচ্ছে। এই যে মানে মার খেয়ে রুখে দাঁড়ানোর যে মানসিকতা, এইটা কিন্তু একদিন তৃণমূলকে ক্ষমতা থেকে সরাবেই। তাই সেদিন মানুষ মার খেয়েছে, তারপর রুখে দাঁড়িয়েছে। এখন দেখা যাক কি হয়। সিপিএম টেকে নি, তৃণমূল তো কে না কে। যেখানে সেখানে ছেলে মেয়েদের হাতে এখন বন্দুক, গুলি সহজলভ্য হয়ে গিয়েছে, বোম পড়ছে, ভোটের আগেও আমরা দেখেছি, এবং ভোট চলাকালীনও বিশৃঙ্খলা আমাদের নজরে পড়েছে। এই যে গুলি, বন্দুক বা বোম এগুলো সহজলভ্য হয়ে গিয়ে কোনোভাবে কি এই রাজ্যটাকে দুষ্কৃতীদের রাজ্যে পরিণত করবার চেষ্টা চলছে? দুষ্কৃতীদের রাজ্য কেন? অনেকগুলো কারণ থাকে। এক হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক দলের ভূমিকা। 3 নম্বর হচ্ছে রাজ্যে সঠিক কর্মসংস্থান আছে কিনা। এটা উদাহরণ দিই, যখন বিজেপি ক্ষমতায় এলো রাজ্যে, তার আগে গোটা গুজরাটটা দাঙ্গার জন্য কুখ্যাত ছিল, রোজ দাঙ্গা হতো, মাস্তানি চলতো, মাসলম্যানদের হাতে গোটা গুজরাটের সমাজ ছিল। বিজেপি ক্ষমতায় এসে, বিশেষত যখন নরেন্দ্র দামোদর দাস মোদী মুখ্যমন্ত্রী হলেন, তার প্রথম লক্ষ্য ছিল একটা সামাজিক শান্তি প্রতিষ্ঠা। কারণ দেখো, গুজরাটের মানুষজন না ব্যবসা বোঝে, ওরা ব্যবসা করতে চায়। আর ব্যবসায়ীরা দেখবে একদম অশান্তি পছন্দ করে না, কারণ অশান্তি হলে ব্যবসা ভালো হয় না। ফলে গুজরাটে তারপর দেখা গেল আস্তে আস্তে আইন শৃঙ্খলাকে একটা এমন সুন্দর জায়গায় এসে গেছেন। আমি নিজে বেশ কয়েকবার গুজরাট গিয়েছি, তুমি যাবে আহমেদাবাদে, রাতে রাস্তায় ঘুরে বেড়াবে, কেউ কিচ্ছু বলবে না, অত্যন্ত ভালো আইন শৃঙ্খলার অবস্থা। আচ্ছা, গুজরাট ছেড়ে দিলাম, গুজরাটের আমার ঘরের পাশে একটা রাজ্য বলি, সেটা হচ্ছে বিহার। বিহারের লালু প্রসাদের জমানাকে বলা হয় জঙ্গলের রাজত্ব। মানে এখন পশ্চিমবাংলা যা ছিল তার জেরক্স কপি বিহার, বা পশ্চিমবাংলা হচ্ছে বিহারের জেরক্স কপি। মানুষের জীবন সম্পত্তির কোনো নিরাপত্তা নেই। কারো নেতার বাড়িতে হয়তো বিয়ে, কোনো কোম্পানির শোরুমে গিয়ে বলে গাড়িগুলো দিত, গাড়িগুলো নিয়ে বার করে নিয়ে চলে গেল। কোনো রাজনৈতিক নেতার মিছিল হবে, মেয়েরে ধরে গাড়ি বার করে নিয়ে চলে গেল।
কোনো একজন বিখ্যাত ডাক্তার বললো ওই তার ছেলেকে তুলে নিয়ে চলে গেলে এত টাকা দিয়ে নইলে ছাড়বো না। এটাই ছিল বিহার, কারণ প্রশাসন চালাতেই লালু জানতো না, ও টাকা কামিয়েছে, তারপর জেলে গেছে। নীতিশ কুমার যখন ক্ষমতায় এলেন ভারতীয় জনতা পার্টির সাহায্যে, একটা কথা তাকে বলে দেওয়া হয়েছিল, আপনাকে প্রথম কাজ যেটা করতে হবে বিহারে আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। নীতিশ কুমার এসে পুলিশকে একটা কথা বলেছিলেন, একদম দলটল দেখবে না, ধরো জেলে ঢোকাও, ধরো জেলে ঢোকাও। খুব দ্রুত বিহারের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ঠিক হয়ে গিয়েছিল। আরেকটা উদাহরণ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ দাঙ্গা বা বদমাইশির জন্য কুখ্যাত ছিল। তো সেই উত্তরপ্রদেশে যখন যোগী আদিত্যনাথ এলেন, কারণ এর আগে মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদব, মায়াবতী প্রত্যেকেই যেভাবে সরকার চালাতেন সকলেই জানে, কিভাবে ওখানে সমাজ বিরোধীরা একেবারে খুলেআম ঘুরে বেড়াতো। যোগী আদিত্যনাথ এসে প্রথম যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে বাড়াবাড়ি করলে পুলিশকে বলে দেন তুমি অ্যাকশন নাও, কঠোর অ্যাকশন নাও। উত্তরপ্রদেশে এরা কথায় কথা হাতরাস বলে, হাতরাস ছাড়া ওই একটাই বলে হাতরাস, উন্নাও, এর বাইরে আর কোনো কথা বলে না। আর তার বাইরে কিছু ঘটেনি তো বলবে এর থেকে, ওই হাতরাস উন্নাওরা বিরোধীরা বলে থাকে। আমার কথা, যোগী আদিত্যনাথ দেখিয়ে দিয়েছেন সরকারটা কিভাবে চালাতে হয়। এখন কিন্তু সরকার আর অ্যান্টি সোশ্যালরা চালায় না, সরকার চালায় সরকার, ব্যুরোক্রেসি, মন্ত্রী, ওরা মিলে সরকার চালায়, অ্যান্টি সোশ্যালরা সরকার চালায় না। ফলে রাজনৈতিক নেতৃত্বের একটা ভূমিকা থাকে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক নেতৃত্ব শুধু অপদার্থ নয়, সরকার চালানোর সামান্যতম যোগ্যতা এদের নেই। তাই এখানকার রাজনৈতিক নেতৃত্ব বিশ্রী, একদম পাতে দেওয়ার মতো না। দুই হচ্ছে, এখানে দীর্ঘদিন ধরে একটা হিংসা সংস্কৃতি তৈরি হচ্ছে, যে হিংসা সংস্কৃতি সূত্রপাত করেছে বামেরা। 50-এর দশকে ট্রাম্প পোড়ানো, খাদ্য আন্দোলনের নাম করে মানে ব্যাপক গোলমাল। তারপরে কংগ্রেস আমলে কংগ্রেসরাও একই রাস্তা শুরু করলো, বুথ দখল শুরু করলো, নির্বাচনী রিগিং শুরু হলো, এটা কংগ্রেস পথপ্রদর্শক। তারপরে কংগ্রেস নিজের মধ্যে মারপিট শুরু করলো। তারপর সিপিএম ক্ষমতায় এলো। প্রথম 5 বছরে ওরা বুঝে গেল যে কংগ্রেস একেবারে গেছে 12টা বেজে, ওরা ক্ষমতায় ফিরতে পারবে না, যেভাবে ক্ষমতায় থাকতে হবে। সুতরাং তাদের শুরু হলো বুথ দখল, রিগিং, ওটা সিপিএম একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেল। একই রাস্তায় হাঁটতে শুরু করলো তৃণমূল কংগ্রেস, তারা এখন রিগিং এবং বুথ দখল শুরু করেছে ক্ষমতায় থাকতে। এবং এগুলোতে কাজে লাগানো হচ্ছে যুব সমাজকে, যাদের চাকরি করার কথা তারা হাতে বন্দুক নিচ্ছে। সিপিএম এর আমলে ওই সিন্ডিকেট রাজবাজি করে কত ছেলে মেয়ে খেত, ইট বিক্রি, বালি বিক্রি, সিমেন্ট বিক্রি, এইসব করে অনেকে চলতো। গাজোয়ারি করে যারা প্রমোটার তাদের উপর চাপাতো, এখনো তাই ঘটছে। তার সঙ্গে যেটা হয়েছে, নির্বাচনের সময় বোম মারা ইত্যাদি ইত্যাদি, যুব সমাজের একটা অংশকে এই খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে। হয় কি, তুমি তাদের কাজ দাও, কাজ করবে না। আর থার্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে এ রাজ্যে শিল্প নেই, কাজ নেই, চাকরি নেই। একটা বড় অংশ, লক্ষ লক্ষ, আমরা এখনো কিচ্ছু জানি না কত মানুষ বাইরে আছে, সংখ্যাটা 30, 40, 50 লক্ষ, অনেক কিছু হতে পারে সব বাইরে। তুমি নিজে, আমি তোমাকেই বলছি, চলে যাও না, তুমি কেরালার ত্রিবান্ধম চলে যাও, অনেক পাড়ায় বাংলায় কথা হয়, বাংলায় কথা বলে অনেকে, কারণ ওখানে প্রচুর বাঙালি আছে। স্থানীয় লোকজন অনেক বাংলা শিখে গেছে। তামিলনাড়ু যাও, কর্ণাটক যাও, মুম্বাই যাও, রাজস্থান যাও, গুজরাট যাও, লক্ষ লক্ষ বাঙালি ছেলে কাজ করে খাচ্ছে, কারণ এখানে শিল্প নেই, চাকরি নেই, কিচ্ছু নেই, বলে বাকি বাইরে চলে যাচ্ছে। এই জায়গা থেকে মানুষের হাতে যদি কাজ না থাকে, তারা যুবশক্তির একটা অংশ যারা বাইরেও যাচ্ছে না, তাদের ইয়ে হওয়ার ইচ্ছে নেই, তোমার পরিযায়ী শ্রমিক, তারা হাতে অনেকে বন্দুক তুলে নিচ্ছে। ফলে গোটাটাই একটা অদ্ভুত হতাশজনক অবস্থা, সত্যি হতাশজনক। এই হতাশারই বহিঃপ্রকাশ এই হাতে অস্ত্র তুলে নেওয়া, রিভলভার তুলে নেওয়া, বোমা তুলে নেওয়া, দেশি বন্দুক তুলে নেওয়া। এটা সমাজের যে সাংঘাতিক ডিজেনারেশন, এটা তারই ইঙ্গিতবাহী। পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিকে আরেকটু বেটারমেন্টের জন্য কেন্দ্রীয় সরকার কোনো কড়া পদক্ষেপ কেন নিচ্ছে না? এটা আমি বিজেপির মুখপাত্র হিসেবে বলছি না, আমি একজন সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলছি, অবিলম্বে সরকারটাকে বরখাস্ত করা উচিত। অবিলম্বে এই সরকারটাকে বরখাস্ত করা উচিত। কিন্তু আবার এটাও ঠিক, ভারতীয় জনতা পার্টির কতগুলো নীতি আছে, নির্বাচিত সরকারকে ভাঙা আমাদের নীতি নয়। প্লাস আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার অবশ্যই নজর রাখছে এবং বারবার সাবধান করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে, ঠিকঠাক করতে বলছে। দুর্নীতি দেখলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তুমি জানো যে 100 দিনের কাজের প্রকল্পটা কাপ বন্ধ করে দিয়েছে টাকা চুরি হয়েছিল বলে। বাড়ি তৈরি প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা, টাকা চুরি হচ্ছিল বলে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, টাকার পাই পয়সা হিসেব চাওয়া হচ্ছে। ফলে কেন্দ্রীয় সরকার নজরে রেখেছে, কিন্তু হুটহাট করে নির্বাচিত সরকারকে ভেঙে ফেলা
আমাদের নীতি নয়, কেন্দ্র ওটা করতেও চায় না। কিন্তু আবার আমি মনে করি সংবিধানের 356 নম্বর ধারাটা তো আর সাজিয়ে রাখার জন্য রাখা হয়নি। কোথাও যদি সংবিধান না চলে সেটাকে প্রয়োগ করতে হবে। ফলে আগামী দিনে কি হবে আমি বলতে পারবো না। তবে আমি নিজে ব্যক্তিগত হিসেবে, দলের মুখপাত্র হিসেবে বলছি না, আবার বলছি, আমি ব্যক্তিগত হিসেবে এই সরকারকে 1 মিনিট রাখা উচিত, এই সরকার অবিলম্বে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রতিটা বিষয়ে যে যে প্রশ্নগুলো আমি রাখলাম, দুর্নীতি থেকে শুরু করে উপনির্বাচন, প্রতিটা ক্ষেত্রে স্যার যেভাবে আলোকপাত করলেন প্রতিটা বিষয় ধরে ধরে এবং তার প্রতিক্রিয়া জানালেন, তার জন্য অবশ্যই স্যারকে ধন্যবাদ। আগামী দিনে নিশ্চয়ই মাধ্যমের পাশে আপনাকে পাবো। দর্শকদের সঙ্গে দেখা হচ্ছে আগামী পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।